হ্যাঁ, একটা লং কেস থাকবে, মাল্টিপল শর্ট কেসেস। লং কেস আমরা মোস্টলি চেষ্টা করবো আইপিডি থেকে ভর্তি, আইপিডি যখন ভর্তি থাকবে আইপিডি থেকে, ঠিক আছে। এটা তোমাদের জোগাড় করতে হবে ওপিডি থেকে, ঠিক আছে। আর কি থাকবে, একটা থাকবে হচ্ছে আমাদের এক্সরে থাকবে। এক্সরে গুলো আমরা রেডিওলজি যে ক্লাসগুলো আছে, হ্যাঁ মাইকে আর থাকবে এক্সরে, হ্যাঁ। আর কি থাকবে, ইনস্ট্রুমেন্টস, আর থাকবে স্পেসিমেন্স, ঠিক আছে। প্র্যাকটিক্যালে তো এই সবগুলোই থাকবে। আর ভাইভা, একটা ভাইভা থাকবে না? এখানে নরমালি কি থাকে, অপারেটিভ স্টেপস, এগুলো জিজ্ঞেস করা তো, তাই না? ভাইভাতে এগুলো, থিওরি তো আলাদা হয়ে গেল। তো আমাদের এতগুলো জায়গা, তো আমরা এইগুলো কভার করবো এইখানে, ঠিক আছে। এইগুলো কভার হবে। সো স্টেপস এর মধ্যে কমন জিনিসের মধ্যে বেসিক স্টেপ যেগুলো, একটা হচ্ছে ফলিস ক্যাথেটেশন, ইনজি ইনসারশন, ভেরি কমন, ইনজি ইনসারশন, ট্রাকিওস্টমি, হ্যাঁ, সুপ্রাভিয়ার সিস্টোস্টমি। সো কমন যে প্রসিডিউরগুলো ওইগুলো আমরা এইভাবে জিজ্ঞেস করব। সো এসডিটি উইল বি ইউজড ফর দিস কেসেস। মোস্টলি শর্ট কেসেস উইল বি ট্যাকেলড ইন ওপিডি, ওগুলো তো ওখানেই হয় আর কি। আর আইপিডিতে যখন কোনো কেস ভর্তি হবে, সেটা একটা কখনো হয় দুপুরে হোক বা বিকেলে হোক, কখনো ডিসকাস করা যাবে সেগুলো, যেরকম যেরকম ভর্তি হবে। লং কেস মোটামুটি ফিক্স, একটা হার্নিয়া, একটা হাইড্রোসিল অনেক সময় শর্টে থাকে, বেশিরভাগ সময় শর্টে থাকে, একটা হার্নিয়া, একটা ব্রেস্ট, একটা থাইরয়েড, একটা অবস্ট্রাকটিভ জন্ডিস, ইনি অ্যাবডোমিনাল লাম্প, হ্যাঁ, আর হচ্ছে ভ্যারিকোজ ভেন, বার্জাস ডিজিজ, লং কেস, ইয়েস, ভ্যারিকোজ ভেন ইজ লং কেস, বার্জাস ডিজিজ। তো মোটামুটি 8-10টার মধ্যেই থাকবে আর কি, ঠিক আছে। সো লং কেস মোর অর লেস ফিক্স, শর্ট কেস এনিথিং ক্যান কাম। তো শর্ট কেস যেগুলো পড়বে, শর্ট কেসগুলো পড়বে হচ্ছে যে কোনো একটা, যে ক্লিনিক্সের যে বইগুলো আছে সেখানে যেরকম ডিফারেন্ট লাম্পস, ডিফারেন্ট ইয়ে যেরকম থাকে সেইভাবে পড়বে, হ্যাঁ। ওগুলো তো লং কেসে পড়বে, জন্ডিস লং কেসে আসে। এবার সেটা কজ যাই হোক না কেন, আচ্ছা, ক্রনিক ক্যালকুলাস কোলিসিসাইটিস, এটাও লং কেসে থাকে। লং কেসে ক্রনিক ক্যালকুলাস কোলিসিসাইটিস, এগুলো সব লং কেসে থাকবে আর কি। তো লং কেসটা আমরা আইপিডি হিসেবে পড়বো, শর্ট কেস ফ্রম ওপিডি, শর্ট কেস ওপিডি থেকে ধরতে হবে। মাইক লাগবে, শোনা যাচ্ছে না? এতে বেশি ইয়ে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, 5 স্টুডেন্ট একটা করে লং কেস, তখন যা ভর্তি হবে, শর্ট কেস যা হয় 5-10টা যা থাকে ওটাই ঘুরিয়ে ফিরিয়ে হবে, এর তিনটে এরকম, 3টে বা 4টে এরকম দেওয়া হয়, শর্ট কেস দেওয়া হয়, ঠিক আছে। না, এক এক দিনে কজনের পরীক্ষা হবে, সারা সপ্তাহ ধরে পরীক্ষা হবে, 6 দিন ধরে পরীক্ষা হবে। 150 স্টুডেন্ট মানে হচ্ছে 25 into 6, হ্যাঁ 25 into 6। না, অত লং কেস তো নেই, মার্কেটে তো নেই অত লং কেস। হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে পড়বে, তোমার কলেকোসিস পড়লো, ওর জন্ডিস পড়লো, এর থাইরয়েড পড়লো, ওর ভ্যারিকোজ পড়লো, এরকম করে পড়বে, ঠিক আছে। বাট লং কেসের নাম্বার মোরলেস ফিক্স এই থাকবে আর কি। সো ওইটা আমরা আইপিডিতে যখন যেরকম ভর্তি হবে, ঠিক আছে, আর একটু থিওরি এগিয়ে যাক, তখন আমরা একটা একটা করে মক লং টেস্ট আমরা প্র্যাকটিস করবো, হ্যাঁ। আর শর্ট কেস সব ওপিডি থেকে দেখতে হবে, কারণ ওই লামস অ্যান্ড বামস হচ্ছে মোস্টলি শর্ট কেসের জন্য আসে, আলসার, লামস, বামস ওগুলো হচ্ছে সব শর্ট কেসে আসবে, সেগুলো হচ্ছে ওপিডিতে আর কি। কিন্তু এগুলো মোটামুটি ক্লিনিক্সের বই থেকে একটু একটু করে পড়তে থাকবে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে আর কি, বলতে তাহলে অ্যাটলিস্ট কি বলতে হয়, কি দেখতে হয়, বেসিক গুলো ইয়ে হবে আর কি। আর এগুলো আমরা এখানে সব ডিসকাস করবো একদিনে একটা, ঠিক আছে। ওকে, আজকে আমরা আবার একটা রিক্যাপই করি, তোমরা তো এটা পড়েছো।
এটা কি? হ্যাঁ, ফলিস ক্যাথেটার। ফাইন, ফলিস ক্যাথেটার। ওকে, সো কি রকম মানে কত রকম ক্যাথেটার হতে পারে, মানে না টাইপস ক্যাথেটার অফ কি রকম হতে পারে, কি রকম? হ্যাঁ হ্যাঁ, না হোয়াট ইজ ইন্ডোলিং ক্যাথেটার? না, ফলিস তো একটা পার্টিকুলার একজনের নাম। তুমি মেডিকেল স্টুডেন্ট, কিন্তু তোমার তো একটা নাম আছে। সো দ্য মোমেন্ট আমি তোমার নাম কি, কি নাম? যখনই বললাম অন্বেষা, তার মানে বাকি আর কেউ নেই, অন্বেষা মানে তুমি, ঠিক আছে? তো ফলিস মানে হচ্ছে এটাই, কিন্তু হোয়াট ইজ ইন্ডোলিং ক্যাথেটার? ঠিক আছে, আমি যদি পুরো ব্যাচটাকে বলতে চাই তাহলে আমি কিভাবে বলবো যে না 21 22 ব্যাচ, ব্যাচ সি, তাই তো, এ ব্যাচ এ, তাহলে পুরো এটা হচ্ছে এই পুরো এটা আর কি। সেরকম ক্যাথেটার টাইপ কি, একটা হচ্ছে ইন্ডোলিং ক্যাথেটার। হোয়াট ইজ ইন্ডোলিং ক্যাথেটার? হ্যাঁ হ্যাঁ, না এই তো ধরো এই তো ব্লাডার, সেখান থেকে ইউরেথ্রা আসে। হ্যাঁ, আচ্ছা বাই দ্য ওয়ে, ইউরেথ্রার লেন্থ কত? মেলে কত, ফিমেলে কত? ইঞ্চি না ফুট নাকি সেন্টিমিটার? এখানে কি কি অলওয়েজ, পরীক্ষার সময় টেনশনে কিন্তু অনেকে এরকম মিটারও বলে আর কি। হ্যাঁ, ইভেন হাতিরও হয় না, ঠিক আছে? সো বি ভেরি কেয়ারফুল এক্সাম টেনশনে। হ্যাঁ, ফিট ফুট বা ইঞ্চি বা এরকম বলে দিও না আর কি, ঠিক আছে? সো সেন্টিমিটার, অল আর ইন সেন্টিমিটার, ঠিক আছে? ওকে, আচ্ছা ইন্ডোলিং ক্যাথেটার মানে কি? ইন্ডোলিং ক্যাথেটার মানে হচ্ছে যে ক্যাথেটারটা উইল রেস্ট ইনসাইড দ্য ইয়ার, ইফ ইউ পুট ইট ইট উইল রেস্ট ইট। হ্যাঁ, ইন্ডোলিং ব্লাডারের মধ্যে থাকবে আর কি। সেটা কি হতে পারে? সেটা একটা হতে পারে ট্রান্স ইউরেথ্রাল, এখান দিয়ে দিতে পারি, যেমন ফলিস ক্যাথেটার নরমালি এখান দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। আর কিভাবে ঢোকানো যেতে পারে? এই রুটটা ধরো ইউজ করা যাচ্ছে, যার একটা স্ট্রিকচার আছে, ইউরেথ্রা একটা স্ট্রিকচার আছে এখান দিয়ে, তাহলে তো যাবে না। সুপ্রা পিউবিক, তাহলে এই রুটে ইউজ করতে পারি, সুপ্রা পিউবিক। ব্লাডটা যদি ফুলে যায়, কখনো কখনো ব্লাইন্ডও করা যায়, কখনো কখনো ইউএসজি গাইড করে আমি উপর থেকে ঢুকিয়ে দিতে পারি। সো হ্যাঁ, দিস কল সুপ্রা পিউবিক সিস্টোস্টমি আর কি, ঠিক আছে? সেটা আমি পার্কিট্রিয়াসে করতে পারি, ঠিক আছে? সো ইন্ডোলিং ক্যাথেটার হবে। ওকে, আচ্ছা আর কিভাবে করা যায়? একটা ইন্ডোলিং ক্যাথেটারেশন হলো। হোয়াট ইজ সিআইসি? এটা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্যাথেটারেশন, ঠিক আছে? ইন্টারমিটেন্ট ক্যাথেটারেশন করা যেতে পারে। সেটা হচ্ছে যে একটা পেশেন্ট, এটা অনেক সময় বাড়ির লোকের শিখিয়ে দেয়, যেখান দিয়ে হয়তো এখান দিয়ে যাবে, কন্টিনিউয়াস ক্যাথেটার আমার দরকার নেই, বাট মাঝে মাঝে লাগছে, ইভাকুয়েশন করতে পারছে না, তো পেশেন্টকে শিখিয়ে দেওয়া হয়, পেশেন্ট নিজে থেকেই একটা সিম্পল ক্যাথেটার এখানে ঢুকিয়ে দেয়, আবার যেই ইয়ে হয়ে গেল, ইউরিন বেরিয়ে গেল, সেটাকে বার করে দিল আর কি। কিছুটা সময় নিজে করতে পারে, কিন্তু পুরোটা বেরোচ্ছে না, বাকিটা ইভাকুয়েশন করার জন্য, ঠিক আছে? এটা ইন্টারমিটেন্ট ক্যাথেটারেশন। আরেকটা রকম হয় যে পেশেন্ট ইউরিন করছে, কিন্তু ইউরিনে কোনো কন্ট্রোল নেই, সাপোজ সিভিএ হয়েছে, কন্ট্রোল নেই। হ্যাঁ, সেখানে আমি কি ক্যাথেটার করতে পারি তাহলে? কিন্তু দ্য প্যাসেজ ইজ কিডনি ঠিক আছে, ইউরিন ঠিকঠাক প্রডিউস হচ্ছে, এখান থেকে ঠিকঠাক বেরোচ্ছে, কিন্তু পেশেন্টের কন্ট্রোল নেই। মেল পেশেন্টটা কি করা যেতে পারে? ফলিস তো ঢোকাতে হবে, কিন্তু যেখানে পেশেন্ট নিজে থেকে করতে পারছে সেটাকে বলে কন্ডোম ক্যাথেটারেশন। ইয়েস, মেলে যেটা করা যায় কন্ডোম ক্যাথেটারেশন, ঠিক আছে? মানে ওখানে পেশেন্ট, রাস্তায় কোনো অবস্ট্রাকশন নেই, পেশেন্ট, কিন্তু পেশেন্টের কন্ট্রোল নেই, পেশেন্ট বেড ওয়েট করে দিচ্ছে। এবার একটা পেশেন্ট সিভিএ পেশেন্ট যে বেড ওয়েট করেছে, তার কি হবে তাহলে? সে যদি শক হয়ে পড়ে থাকে, বেড শক হবে একদম, তাই না? সো পেশেন্ট হ্যাজ টু বি ড্রাই, সো তখন কন্ডোম ক্যাথেটার ইউজ করা যেতে পারে। সো কন্ডোম ক্যাথেটার আর ফলিস ক্যাথেটারে মানে একটা অ্যাডভান্টেজ যদি বলি আর কি, কি অ্যাডভান্টেজ কন্ডোম ক্যাথেটারে? ফলিস ইজ অলওয়েজ অ্যান ইন্ডোলিং ক্যাথেটার, ভেতরে গিয়ে থাকতে হবে, বাট কন্ডোম ক্যাথেটারেশন ইজ নট ইন্ডোলিং ক্যাথেটার, বাইরে থেকে। সো এনি ফরেন বডি in body can cause infection, they are prone to infection, so sterile তো করতেই হবে, very aseptic way তে করতে হবে, but they are all prone to infection, whereas condom catheter they are not indwelling catheter, বাইরে থেকে দিচ্ছি, so তাতে চান্স অফ ইনফেকশন কম থাকতে পারে, ঠিক আছে? এবারে তাহলে ক্যাথেটার কার লাগে, কার করতে হয় ক্যাথেটার? why do we need catheter? হ্যাঁ, ইয়েস, একটা হচ্ছে ইউরিন রিটেনশন। কাদের হতে পারে ইউরিন রিটেনশন? বিপিএইচ পেশেন্টের হতে পারে। সো বিপিএইচ ভেরি ভেরি কমন, সো ভেরি কমন, বিনাইন প্রস্টেটিক হতে তাদের বিপিএইচ দে আর প্রোন টু রিটেনশন, ঠিক আছে? এক নম্বর।
2 নম্বর পোস্ট সার্জারি, একটা হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা এনি পেরিনিয়াল প্রসিডিউর, রিফ্লেক্সিভ ইউরিন শার্ট মানে ইয়ে হয়ে যেতে পারে, সো তাদের লাগতে পারে। অথবা কোনো সিক পেশেন্ট, ধরো একটা পেশেন্ট শকে আছে, আই হ্যাভ টু মনিটর দ্য resuscitation, so to monitor urine output they are surrogate marker of adequacy of resuscitation, ঠিক আছে, সো তাদের আমরা করতে হতে পারি। এমনি স্টোন ইউরিনটা হলে কেন লাগবে? বেড রিডেন পেশেন্ট, যেরকম ধরো এই যে সিভিএ পেশেন্ট বললাম, কন্ট্রোল নেই, তাদের একটা ক্যাথেটারাইজেশন লাগতে পারে, হ্যাঁ। অথবা কোনো ইউরোলজিক্যাল প্রসিডিউর হয়েছে, একটা ব্লাডার সার্জারি হয়েছে বা কিছু হয়েছে, হ্যাঁ, বা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়ার সার্জারি হয়েছে, বিপিএইচ প্রস্টেটেক্টমি হয়েছে, তাহলেও আমার ক্যাথেটার লাগবে, ঠিক আছে, কেমন? সো এই হচ্ছে আমার ইন্ডিকেশন অফ ক্যাথেটারাইজেশন। ওকে, এবারে এই যে ফলিস ক্যাথেটার যেটা, এটা কি দিয়ে তৈরি, মানে কি দিয়ে তৈরি? এটা হচ্ছে লেটেক্স, বেসিক্যালি লাভার লেটেক্সের তৈরি, লেটেক্স, এই যে হলদে রঙের, সো দে আর অল লেটেক্স, ঠিক আছে। আগে ক্যাথেটার সিম্পল রেড রাবার ক্যাথেটারও পাওয়া যেত, রেড রাবার ক্যাথেটার, ঠিক আছে। তো এটা তো ইন্ডোলিং, এটা তো একটা সেলফ রিটেনিং মেকানিজম আছে, এটা তো ঢুকিয়ে দিলে আমি যদি বাল্ব ফুলিয়ে দিই তাহলে এটা থেকে যাবে। তো এরকম আর কি আছে যেগুলো একটু সেলফ রিটেনিং টাইপ অফ ক্যাথেটার হতে পারে? ম্যালিকট ক্যাথেটার নাম শুনেছো? ম্যালিকট ক্যাথেটার, হ্যাভ ইউ এভার সিন ম্যালিকট ক্যাথেটার? সো দিস ইজ ম্যালিকট ক্যাথেটার। এটা দেখো, এটা হচ্ছে, এগুলো সব ম্যালিকট ক্যাথেটার। ম্যালিকট ক্যাথেটারের সামনেটা এরকম থাকে, এরকম ফ্লাওয়ারি হয়, ঠিক আছে। তার মানে কি, এটা যদি আমি একবার ঢুকিয়ে দিই, টেনে যদি ঢুকিয়ে দিই, যেই ফ্লাওয়ারটা এরকম খুলে গেল, তাহলে টানলেই বেরিয়ে আসবে না, তাহলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই এ ফোর্স। যে কোনো একটা সিম্পল রেড রাবার ক্যাথেটার যদি ঢুকিয়ে দিই, ওটা টান পড়লেই খুলে বেরিয়ে যাবে। তাহলে আমাকে যদি ওটাকে রিটেনিং করাতে হয়, সেলফ রিটেনিং যদি করাতে হয়, তাহলে আমাকে একটা কিছুটা মেকানিজম দিতে হবে। হয় আমাকে বাল্ব ফোলাতে হবে, যেটা আমরা ফলিজে করাই, অথবা এরকম একটা ইয়ে থাকতে হবে। ম্যালিকট ক্যাথেটার এখন রিলেটিভলি কম ইউজ হয় অনেক, এখন মোস্টলি রিপ্লেস বাই ফলিজ। তার আগে একটুখানি আমরা বেসিক অ্যানাটমিতে চলে যাই। কি পার্ট ইউরেথ্রা, কি পার্ট? একদম আমরা ইউরেথ্রা শুরু হচ্ছে কোথা থেকে? ব্লাডার নেক থেকে শুরু হচ্ছে, এন্ডস আর দ্য টিপ অফ পেনিস অর ইয়ে, ঠিক আছে। সো মেন ইউরেথ্রা কি পার্টস হবে? এটা তো টিপ অফ পেনিস, আর এটা হচ্ছে ব্লাডার, এখানটা ব্লাডার, ঠিক আছে, ব্লাডার নেক থেকে শুরু হচ্ছে। তাহলে কি পার্টস তাহলে বলো, দেখে আছে তো? হ্যাঁ, ফার্স্ট হচ্ছে প্রস্টেটিক পার্ট। সো যেই ব্লাডার থেকে বেরোচ্ছে তখন এই যে নীল রঙের যেটা, এটা হচ্ছে প্রস্টেটিক পার্ট, ঠিক আছে। এই দেখো দুদিকে হচ্ছে প্রস্টেটিক গ্ল্যান্ড, এটা। তারপরে একটু যেটা মেমব্রেনাস পার্ট, আর এটা হচ্ছে তারপরে পেনাইল পার্ট, যেটা সবচেয়ে বেশি লম্বা, পেনাইল পার্ট। এর মধ্যে ন্যারোয়েস্ট পার্ট কোন জায়গাটা? ন্যারোয়েস্ট পার্ট কোন জায়গাটা? মেমব্রেনাস পার্ট, ইয়েস, মেমব্রেনাস পার্ট। ইজাকুলেটরি ডাক্ট কোন জায়গাটায় আসে? ইজাকুলেটরি ডাক্ট কোথায় ড্রেন করে? এইটা আনসার না, প্রস্টেটিক পার্টে করে। প্রস্টেট, এটা তো প্রস্টেট, এটা তো ব্লাডার, এটা প্রস্টেট, এটা প্রস্টেট। এই নীলটা হলো গিয়ে প্রস্টেটিক ইউরেথ্রা, সো এইখানে এসে ড্রেন করে হচ্ছে প্রস্টেটিক ড্রেন করা হচ্ছে এটা। এই জায়গাটা হচ্ছে মেমব্রেনাস, হ্যাঁ, যেটা সবচেয়ে ছোট লেংথে। তারপরে হচ্ছে আমার লম্বা হচ্ছে পেনাইল পার্ট, এটা। ওকে, আর ফিমেল ইউরেথ্রা তো অনেক শর্ট, আর 4 to 5 সেন্টিমিটার, সো এরকম জায়গা থাকে, ভেরি ভেরি শর্ট, ঠিক আছে। ওকে, সো এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে যেমন স্পাইনাল বা এপিডুরাল অ্যানাস্থেসিয়ার পরেও তো আমরা ইয়ে দিই, তাই না? ফলিজে আরেকটা ইউজ হচ্ছে ডেলিভারিং মেডিসিন ডিরেক্টলি টু ব্লাডার। অনেক সময় হয় না, বিসিজি ইনস্টল করা হয় টিউমারে, যখন ব্লাডার টিউমার পড়ানো হবে দেখবে ব্লাডারে বিসিজি ইনস্টল করা হয় অনেক সময়। সো টু গিভ মেডিসিন টু ব্লাডার অলসো ফলিজ ইউজ করা হয়। সো এগুলো জাস্ট কমন ইউজ, এগুলো ভাইবাতে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য ইউজেস অফ ফলিজ। হ্যাঁ হ্যাঁ, কিসে? হ্যাঁ, তখনও করা যায়, ইয়েস, তখনও করা যেতে পারে, ইয়েস, তখনও করা যেতে পারে। সো দিস আর অল ইউজ অফ ফলিজ ক্যাথেটার। হ্যাঁ, এগুলো কমনলি ভাইবাতে জিজ্ঞেস করে, অবশ্যই বলবে, কেন না, ভাই না। সো দিস আর দ্য ইউজ অফ ফলিজ। ওকে, আচ্ছা, এবার দেখো, জাস্ট হ্যাঁ, এনিওয়ে এগুলো তো আমরা ডিসকাস করে নিয়েছি। এটা হচ্ছে রেড রাবার ক্যাথেটার, রেড রাবার, হ্যাঁ। দিস ইজ ফলিজ, ওকে, দিস ইজ রেড রাবার ক্যাথেটার। ফলিজ, হাউ ডু আইডেন্টিফাই ফলিজ? দেখো এটাকে কি বলে, 2 ওয়ে না 3 ওয়ে? এটা 2 ওয়ে না 3 ওয়ে? 2 ওয়ে। সো মোস্ট অফ দ্য টাইমস উই ইউজ 2 ওয়ে।
থ্রি ওয়ে কখন আমরা ইউজ করি, এটা বাল্বটা হচ্ছে এইখানটা বাল্বটা, দিস ইজ দ্য বাল্ব। এই যে জল দিলে দেখো এইখানটা, তবে ওটা সেলফ রিটার্নিং হবে, তাই না? বাল্বটা ওখানে থাকে। ওকে, আচ্ছা এবার বলো, এটা তো টু ওয়ে, এটাও টু ওয়ে। থ্রি ওয়ে দেখেছো? থ্রি ওয়ে কিসে ইউজ হতে পারে বলো, আইডিয়া? থ্রি ওয়ে কিসে হতে পারে ইউজ? যদি কোনো ব্লাডারের সার্জারি হয়, বা প্রস্টেটের সার্জারি হয়েছে, বা ব্লাডারের সার্জারি হয়েছে, বিকজ তখন কি হবে, তখন আমাদের ইরিগেশন করতে হতে পারে। এই যে এটা টু ওয়ে, কি এর মধ্যে ইউরিন আর ইউরিন চ্যানেল কোনটা? একটা হচ্ছে সোজা, এখানে সোজা, একটা হচ্ছে ব্যাকা। আমাদের স্ট্রেটটা ইউরিন চ্যানেল না ব্যাকাটা ইউরিন চ্যানেল? স্ট্রেটটা ইউরিন চ্যানেল, যেখানে ইউরোব্যাগ এসে লাগবে। তাহলে এই ব্যাকাটা কি তাহলে? এই যে বালটা ফলানোর জন্য ওখান দিয়ে আমরা জল দেব, নর্মাল স্যালাইন বা স্টেরাইল ওয়াটার দেবো, ওই যে বালটা ফলালো, ওইটা করার জন্য হচ্ছে এইটা আর কি। আরেকটা যেটা থ্রি ওয়ে থাকে, সেখানে এখান দিয়ে আরেকটা থাকবে, ঠিক আছে? এখান দিয়ে আরেকটা থাকবে, থ্রি ওয়ে। ওইটার কাজ হচ্ছে ইরিগেশন দেওয়া। এবার যদি বিপিএইচ এর অপারেশন হয়েছে, প্রস্টেটের অপারেশন হয়েছে, বা ব্লাডার টিউমার হয়েছে, সেখানে তো ক্লট হতে পারে, ব্লিডিং হতে পারে, ক্লট হতে পারে। সো ক্লট হলে দেখুন এর তো আইস গুলো কত ছোট, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, তাহলে ইরিগেট করতে হয়। তো ইরিগেশন চ্যানেল কোনটা হবে? এটা তো ইউরিন চ্যানেল, এটা হচ্ছে বেলুনের বাল্ব ফলানোর জন্য আর কি। সো দেয়ার হ্যাজ টু বি অ্যানাদার চ্যানেল ফর ইরিগেশন। সো ওটা আরেকটা এরকম থাকে এখান দিয়ে, যেখান দিয়ে ইরিগেশন করা হয়। সো ইরিগেশন ফ্লুইড যাওয়ার জন্য আরেকটা থাকবে। যদি কখনো প্রস্টেটের অপারেশন দেখো এখানে দেখবে তখন থ্রি ওয়ে দেওয়া হয়। সো ইরিগেশন ফ্লুইড যায় হচ্ছে ওটাতে। ওকে, আর তারপরে ওটা আবার বেরিয়ে আসবে কোথা দিয়ে? ইউরিন চ্যানেল দিয়ে, ইউরিন চ্যানেল দিয়ে বেরিয়ে আসবে। ওকে, এবারে আমরা যখন ফলিস ক্যাথেটার করি, ওটিতে দেখেছো কি করে করে? হ্যাঁ, ওকে। সো ফলিস ক্যাথেটার ইজ এ টোটাল অ্যাসেপ্টিক টেকনিক, তাই না? পুরো অ্যাসেপ্টিক্যালি করতে হবে। সো একা করা খুব মুশকিল। সো ইউ নিড অ্যান chaperone, ইউ নিড অ্যান অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? ওকে, অ্যান্ড হি অর শি হ্যাজ টু নো all the steps, and very importantly everything has to be done in a sterile manner. Asepsis, most important part of Foley's catheterization, because if you breach any point there will be ETI, and sepsis, you know that sepsis has a spectrum. If it is a severe sepsis, it can kill the patient like anything. Okay, okay, so first আমরা কি করি? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, ফার্স্ট ইউ অলওয়েজ এনিথিং, ধরো এই যে অস্কি, আমরা যখন এক্সাম দিই না, অস্কি থাকে, তো ধরো এক্সামে না বসে আছে, তোমাকে বলে তুমি এটা ক্যাথেটেরাইজেশন প্রসেসটা বলো। তাহলে ধরো একটা পেশেন্ট এখানে শুয়ে আছে, আমি ফার্স্ট দিয়ে কি করব? ফার্স্ট আমি কি করবো? ধরো একটা পেশেন্ট শুয়ে আছে, ফার্স্ট আই উইল ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি এই পয়েন্টগুলো দেখার জন্য বসে, ফার্স্ট আই উইল ইন্ট্রোডিউস মাইসেলফ, যে আই এম সাচ এন্ড সাচ, you need a catheterization process. Okay, so first introduce yourself, explain to the patient that you need a catheterization process and what it is in a nutshell. যে আমরা একটা আপনার প্রাইভেট এরিয়া ক্লিন করে আমরা একটা টিউব এরকম ইনসার্ট করব, ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইট। ওটিতে তো পেশেন্ট আন্ডার হয়ে তুমি ঘচাং করে ঢুকিয়ে দিলে অন্য কথা, বাট তোমাকে যখন যদি কেউ বলে এক্সামিনে যে হাউ ডু ইট, অলওয়েজ ইউ হ্যাভ টু টেল, ফার্স্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নেক্সট এক্সপ্লেন দ্য প্রসিডিওর। এটা যে কোনো প্রসিডিওরের ক্ষেত্রে, হোয়াট এভার প্রসিডিওর, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এক্সপ্লেন টু দ্য পেশেন্ট হোয়াট ইজ টু বি ডান। ওকে, হোয়াট ইউ আর গোয়িং টু ডু। যে পেশেন্ট জানেই না, সে তো প্রথমে ভাববে ওটা কেটে ঢোকাবে না ইয়ে ঢোকাবে, হ্যাঁ, ইউল বি অ্যাপ্রিহেনসিভ, নো? সো এক্সপ্লেন টু দ্য পেশেন্ট যে কিভাবে এটা করা হবে। ওকে, সো consent, definitely consent, all procedure has to be consent. Then এটা তো একটা ফরেন বডি, অ্যালার্জি হতে পারে কিনা, হ্যাঁ হতে পারে, তো লেটেক্স অ্যালার্জি তো হতে পারে। সো অলওয়েজ আস্ক। এবার দেখো আমাদের দেশে কি, আমাদের দেশে নর্মালি পেশেন্টরা অতটা, বেশিরভাগ পেশেন্ট যেটা ভিলেজ পেশেন্ট, দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অফ অ্যালার্জি, মোস্ট অফ দ্য টাইমস দে ডোন্ট সে, বাট বিদেশে ইজ ভেরি কমন, হ্যাঁ, সো দে নো এভরিথিং। সো তুমি যদি কোনো ভালো জায়গায় পরীক্ষাতে যাও, until unless you ask if you are allergic to this, কি যদি বলে যে আমার লেটেক্স অ্যালার্জি আছে, তাহলে কি করতে হবে? তাহলে ফলিজ এটা দিয়ে করতে পারবে? তাহলে কি করবে তখন?
হ্যাঁ হ্যাঁ, সিলিকন ক্যাথেটার পাওয়া যায়। আমি পরে আসবো, তখন সিলিকন ক্যাথেটার পাওয়া যায়। সো উইল ইমিডিয়েটলি শিফট টু সিলিকন। ওকে, সিলিকনে তাহলে ইয়ে হবে না। লেটেক্সে অনেকেরই, রাবারে অনেকেরই অ্যালার্জি থাকতে পারে। সো নেভার মিস আস্কিং দিস। ওকে, ঠিক আছে। তাহলে আছে কিন্তু যদি সব এগুলো প্রত্যেকটা স্টেপ পেরিয়ে গেল, নো অ্যালার্জি, এক্সপ্লেন দ্য থিংস, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আচ্ছা, এবার তোমাকে করতে পুরো আমার যা যা লাগবে এই সব জিনিসগুলো আমাকে জোগাড় করতে হবে। এবার তাহলে বলো কি কি জিনিস আমার লাগে, বুদ্ধি করে করে বলো। একটু তো দেখেছো ওটিতে স্মল ইজ কন্ট্রিবিউশন। ওকে, হ্যাঁ, কি কি লাগবে তাহলে? পেয়ার অফ গ্লাভস, অবভিয়াসলি গ্লাভস পরে করবে। আর কি লাগবে? আচ্ছা, ফর ক্লিনিং এজেন্টস, ঠিক আছে। আচ্ছা, ধরে নিলাম বিটাডিন, ঠিক আছে। অন এনি ক্লিনিং এজেন্টস, হ্যাঁ হ্যাঁ, লুব্রিকেন্ট লাগবে। সো জাইলোকেন আর লিগনোকেন, ঠিক আছে, জাইলোকেন, লিগনোকেন। নরমালি কত পার্সেন্ট হয় এটা? কত পার্সেন্ট? এই কোয়েশ্চেন জিজ্ঞেস করবো কিন্তু এগুলো কত পার্সেন্ট, তাহলে বুঝে যাবে তুমি করেছো কি করোনি। হ্যাঁ, 2%, দেখবে যেগুলো দেখবে ইটস 2%, ঠিক আছে। ঠিক আছে, আর কি লাগবে? সেল গাছটা হলো পেয়ারা গ্লাস স্টেরাইল। আচ্ছা, ক্যাথেটার ইটসেলফ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর সাইজ। এর মানে কি? অ্যাডাল্ট পেশেন্টের যে হ্যাবিটাস, বাচ্চা পেশেন্ট, বুড়ো পেশেন্ট, অ্যাডাল্ট পেশেন্ট, তার অনুযায়ী তার ইয়ে হতে হবে। ওগুলো সব পরে আসছি, সাইজ কি পরে আসছি, বাট এইগুলো লাগবে ক্যাথেটার ইটসেলফ। আর কি লাগবে? ইউরো ব্যাগ যেটা অ্যাটাচ করবে। আর কি লাগবে? থিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, বাল ফোলাতে কি লাগবে? ওয়াটার ফর ইনজেকশন, সিরিঞ্জ, ইয়েস। কত সিসি সিরিঞ্জ? 2 সিসি সিরিঞ্জ, 1 সিসি সিরিঞ্জ, 50 সিসি সিরিঞ্জ, ঠিক আছে। 10 বা 20 সিসি, 10 বা 20 সিসি সিরিঞ্জ। কটা লাগবে? একটা না দুটো? একটা লাগবে জল দিতে, ওয়াটার দিতে। আর এই যে এটা পুশ করবে, জেলি পুশ করবে, জেলি পুশ করার জন্য আরেকটা, ঠিক আছে। জেলি পুশ করার জন্য এটা লাগবে, তাহলে এটা দুটো লাগবে, ঠিক আছে। আর কি লাগবে? হ্যাঁ, ওই তো হ্যাঁ, মানে ওয়াটার ফর ইনজেকশন, ঠিক আছে। এনএস অর ওয়াটার ফর ইনজেকশন, হ্যাঁ, স্টেরাইল ওয়াটার ফর ইনজেকশন। সো ওয়াটার ফর ইনজেকশন আর ইউজুয়ালি স্টেরাইল। আর কি লাগবে? পেশেন্ট তো আছে, ওটিতে গেলেই দেখতে হবে। ক্যাথেটেশন পরে যেন আমি ভালো করে দেখবে, এটা বলে মনে থাকবে আর কি এগুলো আর কি, ঠিক আছে। আর আমি এক্সামিনার, আমি তো তোমাকে জিজ্ঞেস করবো না, বলো যে কি করে কোলিডোকালসিস এক্সারসাইজ করবে, কি করে আরো এই যে করবে। আমি তো আই উইল আস্ক অনলি দিস কোয়েশ্চেনস। হ্যাঁ, আর কি লাগবে? এবার এই যে ড্রেপিং টেপিং লাগবে তো, ড্রেপিং লাগবে না? কাঠি, ড্রেপিং, ড্রেপস লাগবে তো। হ্যাঁ, ড্রেপস, এটাও তো স্টেরাইল লাগবে আমার না? ড্রেসিং মানে তো সার্জিক্যাল গজ ড্রেসিং, ওরকম ছোট ছোট। দিস ইজ ড্রেপ, মানে কি? শিট, ড্রেপস। যেমন শাড়ি কিন্তু ড্রেসিং, শাড়ি হচ্ছে ড্রেপস বেসিক্যালি। তার মানে কি বিগ ব্যাপারটা। ড্রেসিং মানে কি তো ছোট ছোট গজ ড্রেসিং ওরকম না। আই নিড ড্রেপস, স্টেরাইল ড্রেপস, যার অ্যাপ্রোপ্রিয়েট একটা কাট থাকে এই জায়গায়। তুমি যদি ভালো করে ঢেকে দাও দেখবে একটা এক জায়গাটা কাট থাকে আর কি। সো ড্রেপস, স্টেরাইল ড্রেপস, because once you clean the area, you prepare the area, then it has to be covered with drapes, so that আমাদের ক্যাথেটার যদি টাচ করে বা ই হয়, পুরো ব্যাপারটা স্টেরাইল থাকে। The moment you lose sterility, you will introduce infection. আর কি লাগবে? আর কিছু লাগবে? এবার ধরো তুমি এবার ভালো করে হ্যান্ড ওয়াশ করবে, অবশ্যই হ্যান্ড ওয়াশ করবে। তাহলে এবার তুমি প্রথম যখন আসছো পেশেন্টের কাছে, অবশ্যই হ্যান্ড ওয়াশ করে আসবে। হ্যান্ড ওয়াশ করে এসে তুমি একটা গ্লাভস পরলে, এবার তোমাকে তো
কাউকে তো বিটাডিন দিতে হবে, তবে না তুমি নেবে। সো ইউ নিড অলওয়েজ আ chaperone, some assistant, okay, who will put the betadine for you, হ্যাঁ, যে তোমাকে এগুলো ইয়ে করবে। আমরা একটা বিটাডিন যে দেবে, বিটাডিনটা তো তুমি এমনি করবে না, গজ বিটাডিন তার সাথে তোমার গজ পিস লাগবে এখানে, হ্যাঁ, আবার একটা স্পঞ্জ হোল্ডিং তো লাগবে ক্লিয়ার এর জন্য না, ক্লিন করবে কি দিয়ে, এমনি গ্লাস করে তো ওটাকে ধরে তো করবে না, হ্যাঁ। সো ফার্স্ট স্পঞ্জ হোল্ডিং, সো ওটা হচ্ছে ক্লিনিং এরিয়া, যেই ক্লিন হয়ে গেল নেক্সট হচ্ছে অ্যাপ্লাই ড্রেপস, ঠিক আছে। এইবারে আরেকটা জায়গাতে স্টেরাইল ট্রে বা যেখানে আছে সেখানে তোমাকে এই সিরিঞ্জ দুটো খুলতে হবে, একটা জাইলোকিন নেবে, একটা ইনজেকশন নেবে, তারপরে তোমাকে সিস্টার এসে ক্যাথেটারটা খুলবে। তার আগে তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, কি বলো তো, ধরো এবার এভরিথিং রেডি, ঠিক আছে, তুমি ক্লাস করে রেডি, সিস্টার বা কি বলে আমি এবার খুলবো, তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, অ্যাপ্লাই কমন সেন্স। হ্যাঁ হ্যাঁ, সাইজ তো আমি অ্যাপ্রোপ্রিয়েট সাইজে নিচ্ছি, সাইজ আমি পরে যাচ্ছি কার কি সাইজ নেব, রাইট, গুড, চকলেটস, expiry date. So all of these come with an expiry. Any medication, anything which is sterile, because একবার যখন ইয়ে করা হবে, মানে এটাকে যখন স্টেরাইল প্যাকেট করা হবে, তো অনন্তকাল স্টেরাইল থাকবে না। So that sterility has a limit of time. So আমাকে দেখতে হবে যেটা এক্সপায়ারি, যেমন নাও ধরো এটা এক্সপায়ারি হবে, এটা ম্যানুফ্যাকচার 2023-10, এক্সপায়ারি 2028-9, তার মানে 5 ইয়ার্স থাকবে। একবার যেটা প্যাক করে দিয়েছি না, 5 ইয়ার্স থাকবে। সো ফার্স্ট দেখবে হোয়াট ইজ দ্য এক্সপায়ারি, ওকে। তো তুমি যদি এটা এক্সপায়ার্ড হয়ে গিয়ে থাকে, এটা কি পচে যাবে? এটা তো পচে যাবে না, বাট দ্য স্টেরিলিটি, এই যে পুরো ব্যাপারটা স্টেরাইল থাকবে, আফটার 5 ইয়ার্স এটা গ্রাজুয়ালি, এটা তো অনন্তকাল, মানে 2023-এ করেছে বলে 2033-এ তো থাকবে না ওটা, না। সো 2028-9 অবধি থাকবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট ইউ চেক দ্য স্টেরিলিটি। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন, দিস ইজ দ্য থিংস। ধরো আমি কাউকে জিজ্ঞেস করি, আমি এগুলোর জন্য বসে থাকি যে এটা বললো কিনা, এটা বললো কিনা, মিস করলো কিনা, দ্যাট মিন্স ইউ আর থরো, ইউ আর নট মিসিং এনিথিং। So first this one, okay, expert, fine. এরপরে তোমাকে এরকম করে খুলে দিল। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, এটা সাইজ কত, 16, দেখো লেখা আছে 16 FG, লেখা আছে 16 FG। বেলুন ক্যাপাসিটি কত লেখা আছে, 30 ml, তার মানে বেলুন ক্যাপাসিটি লেখা আছে। আচ্ছা, এবার আমি বলি যে সাইজ, কত সাইজ লাগে নরমালি অ্যাডাল্টের, একজন অ্যাডাল্টে আমরা ইউজুয়ালি কত সাইজ দিই, অকশন এ 22 বলেছে, অকশন, হ্যাঁ, অ্যাডাল্ট, স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট 50 কেজি 60 কেজি অ্যাডাল্ট সাইজ, এ 22 বলেছে, কেমন, হ্যাঁ, আরে হোয়াট ভয় কি আছে, হ্যাঁ, 22 24, আচ্ছা 20 28 বাড়ছে, কমছে না, না 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 না, এটা তো হচ্ছে ডায়ামিটার, এটা তো লেন্থ না। 20 16, বুদ্ধি আছে, 16 দেখেছে, 16 বলে দিয়েছে। সো অ্যাডাল্টে হচ্ছে 14 to 16 ফ্রেঞ্চ, দেখো ওখানে লেখা আছে ফ্রেঞ্চ, কোথায় গেল, হ্যাঁ দেখো দেখো, না না তোমরা দেখো, আমাদের কি লেখা আছে, 16 F, হ্যাঁ হ্যাঁ, গুড, বুদ্ধি আছে, দেখে নিয়েছে না, ঠিক আছে, দেখেই বলুন, আমি তো কাউকে দেখে না বলিনি, হ্যাঁ হ্যাঁ, ফ্রেঞ্চ। সো এর মানে কি, 14 থেকে 16 ফ্রেঞ্চ মানে কি, এটা কত সেন্টিমিটার, এটা তো ডায়ামিটার, এর মানে কি, হ্যাঁ, এর মানে কি, এটা কত মিলিমিটার হবে, হ্যাঁ হ্যাঁ, নো, ফ্রেঞ্চ মানে হচ্ছে 1 ফ্রেঞ্চ, এই যে এফ যেটা আছে, এফ মানে ফ্রেঞ্চ, 1 ফ্রেঞ্চ মানে হচ্ছে, যা ফ্রেঞ্চ হবে তাকে 3 দিয়ে ভাগ করলে সেটা মিলিমিটারের ডায়ামিটার হবে। ভেরি ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস করে পরীক্ষায়। তাহলে 16 হলে কি হবে, 5 মিলিমিটার একটু বেশি হবে, 5.1 হবে, ঠিক আছে, হ্যাঁ, বা 5.3 হবে আর কি তার। সো 1 ফ্রেঞ্চ মানে হচ্ছে 1/3 ইন মিলিমিটার, তাহলে 5 মিলিমিটার তো ডায়ামিটার, ঠিক আছে না। আচ্ছা, এবার বলো তাহলে অ্যাডাল্ট আমরা 14 থেকে 16 ইউজ করি কেন, আমরা হোয়াই নট 10, হোয়াই নট 24, টেল, হ্যাঁ,
এখানে কেউ কেউ বলছে না 24, 28 হতেই পারে, অ্যাভেলেবল ক্যাথেটার তো অ্যাভেলেবল। Why not 10? Why not 24? Normally. হ্যাঁ না, এটা তো হচ্ছে ডায়ামিটার। 10 মানে হচ্ছে 3 মিলিমিটার, 24 মানে হচ্ছে 8 মিলিমিটার। দেখো বেরিয়ে কি করে আসবে, আমি বাল্ব ফুলিয়ে দেবো। কোনটা? হ্যাঁ 10, হ্যাঁ কিন্তু বেরিয়ে কি করে আসবে, আমি তো বাল্ব ফুলিয়ে দেবো না, তাহলে তো আটকে যাবে। ঠিক আছে, একটা ট্রমা হতে পারে ডেফিনেটলি। যত মোটা হবে, ইউরেথ্রার তো একটা ডায়ামিটার আছে তাই না, আমি যদি খুব বেশি ডায়ামিটার দেই আর কি, ওটাও ইয়ে থাকবে। আর কি হবে, ধর ইউরেথ্রা যে ডায়ামিটার একেবারে তুমি একদম ঠেসে দিয়েছো আর কি, অবভিয়াসলি ইট উইল ইরিটেট দ্য মিউকোসা। সেকেন্ড, ইউরেথ্রার যে লেন্থ আছে, ইউরেথ্রার তো একটা কলমনার এপিথেলিয়াম আছে, ওখান থেকেও তো সিক্রেশন বেরোয়। হাউ দে উইল কাম, তাই না? সো তোমাকে একটা অপটিমাম সাইজ দিতে হবে। আবার খুব বেশি যদি পাতলা হয়, ইউরিন মে লিক সাইড দিয়ে, তাহলে মোটামুটি একটা ব্যালেন্স করে আমাকে চলতে হবে। খুব বেশি যদি আমি মোটা দিই তাহলে কি হবে, এই পুরো একদম মিউকোসার সঙ্গে একদম পুরো there is no space, তাহলে ইউরেথ্রার যে সিক্রেশন গুলো হবে সেগুলো বেরোবে কোথা থেকে? they will cause irritation, they won't be able to come out, they will cause infection again. That's why the size in adult has to be optimum. What is optimum in adults? 14 to 16. That's the optimum size. Not too thin, not too মোটা। ওকে, এবার কখন আমার মোটা লাগতে পারে, আমি জানি 14 থেকে 16 ফেট, কিন্তু আমি জেনে বুঝে আমি 20-22 যাচ্ছি। এই সিচুয়েশন কখন অ্যারাইজ করতে পারে? হ্যাঁ, আমি তো 14 থেকে 16 দেবো, ঠিক আছে, কিন্তু আমি জেনে বুঝে আমি কেন মানে বেশি, আমি 22 দেবো বা 24 ইউজ করছি, এই সিচুয়েশন কখন লাগতে পারে? হিন্টস দেই না, যখন আমার সিওএ লাগবে, যখন আমার ইরিগেশন লাগবে। অবভিয়াসলি ইরিগেশন দিতে হলে ওটা একটু বড় সাইজের হবে, প্লাস আমি ইরিগেশন কেন করছি, তখন তার ব্লাড ক্লটস হতে পারে। এবার যত আমি বিগার ডায়ামিটার দেব, তত এই ক্লট গুলো ভেঙে ওখান দিয়ে বেরিয়ে আসার চান্সটা বেটার থাকবে। সো যখন আমার ব্লিডিং হচ্ছে বা পোস্ট অফ সার্জারি যেখানে আমার ইরিগেশন ইউজ করতে হচ্ছে, সেইখানে আমি টেম্পোরারি আমি একটু বিগার সাইজ ইউজ করবো। বাট যাবে শর্ট পিরিয়ডে, দ্য মোমেন্ট ব্লিডিং ইজ ওভার উইল চেঞ্জ টু 2A। গট মাই পয়েন্ট? কিন্তু সেখানে যদি আমি 2A দিই, প্রথমে 2A দিলে তো আমি ইরিগেশন দিতে পারবো না। হ্যাঁ, ইরিগেশন দিতে গেলে ইরিগেশন আমার উদ্দেশ্য হচ্ছে যে ব্লাড ক্লট যা থাকবে যেন ওগুলো ভেঙে গিয়ে ওই চ্যানেল দিয়ে বেরিয়ে আসে, তখন আমাকে একটু বিগার দিতে হবে। I will accept 2 to 3 days of that, okay, but I will give bigger one, okay? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে যে আমি যখন এটা ফোলাবো, বেলুনটা ফোলাবো, আমি এটা তো বেলুনের ম্যাক্সিমাম সাইজ, এই যে সাইজটা দেওয়া আছে 30 ml, সেটা ম্যাক্সিমাম সাইজ। ওকে, এবার আমি নরমালি কত দিয়ে ফোলাই? নরমালি আমরা কত দেবো? 10 is, হ্যাঁ 10 is enough। কারণ 10 দিলে কি হবে, এই যে এটা তো ব্লাডার, এখান থেকে ইউরেথ্রা আসছে, ব্লাডার থেকে ইউরেথ্রা আসছে, 10 দিলে তো এরকম ইয়ে হয়ে যাবে আর কি। যদি আমি এটা খুব বেশি দেই তাহলে কি হবে, এই ইউরিন গুলো না এইখান থেকে মানে এই অবধি ড্রেন হবে, এইখানে গুলো হয়তো এই পাশের গুলো ড্রেন নাও হতে পারে, ঠিক আছে। সেই জন্য আমার ফোল যখন আমি ইনফ্লেট করবো বেলুনটা, সেটাও একটা অপটিমাম সাইজে করবো। সো 10 is enough, even 5 is also enough, but normally we do it 10। তাহলে কি হবে, বেলুনটা ফুলে গেলে আমি যদি টানি ওটা বেরিয়ে যাবে না। সো নর্মালি আমরা 10 দিয়ে ফোলাই। সো এভরিথিং হ্যাজ এ সাইজ। যদিও 30 আছে, বাট নর্মালি আমরা 30 দেবো না, ঠিক আছে, ওটা ম্যাক্সিমাম সাইজ। এর থেকে বেশি দিলে কি হবে, বেলুন উইল রাপচার। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে আমাদের এই জিনিসগুলো হলো, এবার তো আমাদের ক্যাথেটারাইজেশন ইটসেলফ। তাহলে আমরা সবকিছু ভেরিফাই করে নিলাম। এডুকেট পেশেন্ট মানে হচ্ছে ইউ হ্যাভ টু এক্সপ্লেন, কনফার্ম অ্যালার্জিস, অল ভেরিফাই দ্য সাপ্লাইজ, দ্যাট মিনস এই যে এগুলো যা যা লাগবে। ওকে, হ্যান্ড হাইজিন, গ্লাভস, অ্যাডজাস্ট বেড হাইট, পজিশন, ওকে, প্লেস ওয়াটারপ্রুফ প্যাড। আর আমরা যে বিটাডিন দিয়ে ক্লিন করবো, কারো কারো আয়োডিন অ্যালার্জি তো হয়, সো দুটো অ্যালার্জি ইউ হ্যাভ টু আস্ক, বিটাডিন আর লেটেক্স দুটোই। এটা তো মডেল জাস্ট।
হ্যান্ড ওয়াশ আরেকটা সেপারেট চ্যাপ্টার, ওটা আমি পরে ডিসকাস করব। এটাকে বলে মলি শীট। তলে একটা শীট দিয়েছে, এটা ওয়াটার প্রুফিং, যাতে মানে বাই চান্স স্পিল হলে যাতে ভিজে না যায়। এটা তো ওখানে মানে একদম রেডিমেড ট্রে কিট হিসেবে আসে, আমাদের কিন্তু সেভাবে আসে না, আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জোগাড় করে রাখতে হবে, ঠিক আছে? রেডিমেড ট্রেও পাওয়া যায়, বাট দ্যাটস ভেরি কস্টলি। সো আমাদের সব ইন্ডিভিজুয়াল আসে, সো আমাদের ইন্ডিভিজুয়ালি সব রেডি করতে হবে। এটা হচ্ছে ওদের ওয়াইপস, যেটা দিয়ে পেরিউরথাল এরিয়া ক্লিন করতে হবে, যেটা আমরা ভিটামিন দিয়ে করি। সো ইউ হ্যাভ টু আস্ক ফর ভিটামিন অ্যালার্জি আর অলসো লেটেক্স অ্যালার্জি আইডিয়ালি। সো দু রকম সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে সার্কামসাইজ থাকতে পারে, অথবা হচ্ছে আনসার্কামসাইজ থাকতে পারে। যদি ফোরস্কিন এরকম থাকে, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে ফোরস্কিন রিট্র্যাক্ট করে, ফোরস্কিন ইউ হ্যাভ টু রিট্র্যাক্ট এন্ড দেন ক্লিন। এবার ক্যাথারেশন প্রসেস হয়ে গেলে নেভার ফরগেট টু আবার তুমি যদি রিট্র্যাক্ট করেছো আবার আগের পজিশনে ফিরে দিতে হবে। যদি না করো তাহলে কি হবে, কি বলে তাকে, না তুমি এই ফোরস্কিনটাকে রিট্র্যাক্ট করেছো, রিট্র্যাক্ট করে ক্যাথেটার করিয়েছো, এবার ভুলে গেছে ক্যাথেটার করিয়ে আর ওটাকে পজিশনে করো নি, ফোরস্কিনটাকে আগের মতো করে দাওনি, তাহলে ওই ওই সিচুয়েশনটাকে কি বলে, প্যারাফাইমোসিস। ফাইমোসিস মানে তো খুলতেই পারছো না, ফাইমোসিস মানে খুলতেই পারছো না, ফর দ্যাট ইউ নিড সার্কামসিশন, ঠিক আছে? এবার তুমি যদি রিট্রাক্ট করেছো কিন্তু ওকে আর পজিশনে ফিরিয়ে দাওনি, তাহলে ওটা কি হবে, প্যারাফাইমোসিস। তাহলে কি হয়ে যাবে, অসুবিধাটা কি হবে, ব্লিডিং না, ওটা ফুলে ওখানে ব্লিডিং না, ওটা প্যারাফাইমোসিস বালজিং হবে, ইডেমা হবে, একদম ফুলে সোয়েলিং হয়ে যাবে। সো উইল ক্রিয়েট অ্যানাদার প্রবলেম। একটা প্রবলেম সলভ করতে গিয়ে তুমি উইল ক্রিয়েট অ্যানাদার প্রবলেম। ইডিমেটা দেখবে এত বড় ইডিমেটা হয়ে গেছে, বিকজ ওর ভেনাস ড্রেনেজ ঠিক মতো হবে না, এতখানি ফুলে যাবে আর কি। সো ইটস কল্ড প্যারাফাইমোসিস। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো ওখানে তো স্মেগমা থাকতে পারে না, সো ইনফেকশন ইন্ট্রোডিউস হবে না। সো অলওয়েজ ক্লিন দ্যাট এরিয়া। এটা রেডিমেড কিটের পার্ট হিসেবে ওই ওয়াইপটা এসছে, আমাদের তো ওরকম আসবে না, আমরা ভিটামিন দিয়ে পরিষ্কার করব। সো অলসো দ্য shaft of the penis ক্লিন করতে হবে, ঠিক আছে? So it's always an wide area, always an wide area that you have to clean. Okay, see, this is a silicon tube, this is a silicon catheter, this is not latex, বারডে যেটা দেখাচ্ছে this is silicon one. So this is the draping, কাট শীট দিয়ে এটা করতে পারো, so that everything is sterile. Okay, যে ড্রেপস দিয়ে যেটা করবে সেটা এরকম থাকবে, and you have to hold the shaft of the penis and elevate it, otherwise the angulation এর জন্য অসুবিধা হবে। সো আরেকবার আমি বিটারিন দিয়ে পরিষ্কার করছি, প্রথমে ওয়াইপস দিয়ে, তারপর আবার বিটারিন দিয়ে, and see circular from meatus to outside, not the reverse, from there to outside, otherwise you will bring infection in. And now the angulation, the prepubic angle has to be reduced, so it has like this. এটা হচ্ছে জেলি, লুব্রিকেটিং জেলি, usually 2% xylocan. See, you will push it and wait for 3 minutes before inserting catheter, because it has to take its action. তুমি যেই ইয়ে করলে normally you should to wait for some time. Okay, so usually 3 minutes should be the waiting time. Okay, it has to take its action also, local anesthesia. So 90-degree angle for insertion, so 90-degree angle. Okay, and you have to insert the whole length. Okay, and whole length so that the urine comes. না হলে কিন্তু বাল্ব ফোলাবে না, পুরোটা কত আর লেংথ হবে, ওটা তো ব্লাডারের মধ্যে তো আবার পাক খেয়ে যাবে না। লেংথ তো 15 to 20 সেন্টিমিটার, লেংথ কত দেখো লেখা আছে, দেখো কই ক্যাথেটার কই। সো 15 to 20 মানে 20 সেন্টিমিটার, মানে ধরো 15 সেন্টিমিটার এতখানি, ছোট স্কেলটা আছে 15 সেন্টিমিটার এতখানি। সো আরেকটু যদি ঢুকিয়ে দাও তাহলে ওটা ব্লাডারের মধ্যে থাকবে। কনফার্ম দ্যাট ইউরিন হ্যাজ কাম। ওকে, once you confirm that urine has come, only then you will inflate the bulb, otherwise কি হবে, তুমি যদি পুরোটা না ঢোকাও কি হবে, তুমি এই তো পুরোটাই ব্লাইন্ড, তুমি তো দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ কোথা থেকে কত অবধি গেছে। there is a possibility that you will inflate the bulb inside the urethra and it will cause urethral injury, rupture. তাহলে তখন ক্যাথেটার কিভাবে করতে হবে, সুপ্রাভি করতে হবে। তাহলে একটা সিম্পল প্রসিডিউর কি উইল কমপ্লিকেট দ্য প্রসিডিউর। সো
এইটুকুনিতে ইউরেথ্রাল লেংথি, সো ইউ হ্যাভ টু গো বিয়ন্ড দ্যাট। সো পুরোটাই ঢুকিয়ে দেবে, কনফার্ম দ্যাট ইউরিন হ্যাজ কাম, আফটার দ্যাট অনলি ইউ উইল, ইউরেথ্রাল থেকে তো ইউরিন আসবে না, ব্লাডার থেকে তো ইউরিন আসবে না। সো ওয়ান্স ইউরিন কামস only then you inflate the valve. 10 cc is sufficient. কোরা একবার দেখো, করো না, পেশেন্টরা যদি ইউরেথ্রার মধ্যে ফাটাও না, ইউরেথ্রা ইজ সো সেনসিটিভ, তো পেশেন্ট কি বলবে তখন, কি করবে তখন? পা এমন একটা পা ছুড়বে না, তুমি ছিটকে পড়লে হয়তো। পেশেন্ট তো পা ভাঁজ করে আছে, দিল একটা পা ভরার মতো একটা দিয়ে তুমি ছিটকে গেলে আর কি। সো ভুলেও করতে যাবে না সব। সো ওয়ান্স ইউরিন কামস, ইনসাইড দ্য বাল্ব, এবারে তুমি আস্তে করে টেনে দাও, সো দ্যাট বাল্বটা তাহলে ওইখানে এসে আটকে যাবে আর কি। নাও ইউ ইনসার্ট দ্য, মানে ইউ অ্যাটাচ দ্য ইউরো ব্যাগ, ওকে। এন্ড ওয়ান্স এভরিথিং হ্যাজ বিন ডান, এই যে করে দিল, ইউরো ব্যাগ ইয়ে হয়ে গেল। এরপরে ইউ মাস্ট ফিক্স দ্য ক্যাথিটার, এইখান দিয়ে তো যাবে এরকম করে, ক্যাথিটারটাকে ধরো ইউরো ব্যাগটা এখানে এসে জয়েন করলো, এইটাকে এইখানে, এখানে একটা লিউকোপ্লাস্ট, তার উপর আর একটা লিউকোপ্লাস্ট বা মাইক্রোপোর এইখানে ফিক্স করবে। ওয়াই এখানে ফিক্স করবে? বিকজ ওই পেশেন্টের ট্রান্সপোর্ট হয়, ইয়ে হয়, যদি কোথাও টান পড়ে না, বেরিয়ে যাবে না, যদি টান পড়ে এগেইন ইট উইল কজ ইনজুরি টু ইউরেথ্রা। যদি এইখানে একটা ফিক্সেশন থাকে, তাহলে যদি টান পড়ে চাপটা, তাহলে ফার্স্ট এটা হবে এখানে, নট টু দ্য ইউরেথ্রা, ওকে। সো দ্যাটস ওয়াই ক্যাথেশন করার পরে ইট হ্যাজ টু বি ফিক্সড টু দ্য সাইড অফ, দেখবে আমি খেয়াল করে দেখো, আমি অলওয়েজ দিয়ে করি, থাইতে সবসময় একটা মাইক্রোপোর আগে স্কিনের উপরে, তার উপর দিয়ে টিউবটা যাবে, ওখানে আরেকটা, তাহলে কি বাই চান্স যদি আমার কখনো ট্রান্সপোর্টে পুল হয়, ফার্স্ট পয়েন্ট অফ ইয়ে হবে এইখানটা, হ্যাঁ, ইট উইল সেফগার্ড দ্য ইউরেথ্রা, ওকে। বিকজ ইউরেথ্রাল ইনজুরি ইজ এ ভেরি সিরিয়াস ইনজুরি। যদি ইউরেথ্রা ইনজুরি হয়, হাউ ইট উইল হিল কি করে হবে, মানে হিল হলে কি হবে, ইউরেথ্রাল স্ট্রিকচার, স্কার, তো ওখানে স্ট্রিকচার, তাই না? যেমন বাইল ডাক্টে ইনজুরি হলে বাইল ডাক্ট স্ট্রিকচার হবে, সেরকম ইউরেথ্রাতে ইনজুরি হলে ইউরেথ্রাল স্ট্রিকচার, ওকে। আর ব্যাগটা তো নিচের দিকে থাকবে, তুমি দেখো ওখানে ফিক্স করে দিয়েছে ফুট অফ দ্য বেড, আর এখানে তোমার পায়ে ফিক্সেশন হবে, ওকে। আর ব্যাগটা হ্যাং করবে, নিচের দিকে হ্যাং করবে, ঠিক আছে। 3A Foley's catheter for continuous bladder irrigation post operatively to remove blood clots or debris from bladder. So তিনটে লুমেন, স্ট্রেট লুমেন হচ্ছে ফর ইউরিন, ওয়ান ফর inflating the balloon, and third for delivering urinary fluid. এই ঠিক আছে, তিনটে চ্যানেল। বেলুন চ্যানেলে সবসময় এরকম একটা ভালভ থাকে, তাই না? কারণ আমি তো জল পুশ করব, যদি ভালভ না থাকে তাহলে তো টুক করে বেরিয়ে চলে আসবে, জলটা তো বেরিয়ে যাবে। সো বেলুন চ্যানেল অলওয়েজ উইল হ্যাভ ভালভ। আর থার্ড চ্যানেলে ভালভ থাকে না, আমি তো ওটা করবো, আর যে ইয়ে দিয়ে দেবো, যে টিউবিং দিয়ে দেবো, সেখানে আমার কাউন্টার রেগুলেটর থাকে আর কি, তাই না? সো ওখানে ভালভ থাকে না। সো ভালভ থাকে মানে হচ্ছে দ্যাটস দ্য বেলুন চ্যানেল, আর এটা হচ্ছে ইরিগেশন চ্যানেল, ঠিক আছে? এরকম ওটা মোস্টলি ইউরোলজিক্যাল প্রসিডিউরের জন্য ইউজ করে। জান না, ব্লাডার ইরিগেশন নর্মাল স্যালাইন বা দেখবে যখন ইয়ে হয় আর কি, আমরা দেবো আর কি, ডক্টরস উইল গিভ, ওকে। ধরো বিপিএইচ এর অপারেশন হয়েছে, প্রস্টেটের অপারেশন হয়েছে, একটু ব্লাড বেরোচ্ছে, আমাকে তো ব্লাডটা ধুয়ে দিতে হবে না, তাহলে আমাকে কন্টিনিউয়াস ইরিগেশন করতে হবে। আমি যদি না করি, ব্লাডটা যদি ওখানে ক্লট করে যায়, জমে যাবে, ইট ক্যান, দেখো আলটিমেটলি যতই হোক, আমি 24 সাইজও দিই, আলটিমেটলি 8 মিলিমিটার ছোট সাইজ, সো ওটা ওখানে ইট ক্যান ক্লট দ্য থিংস, থ্রম্বোসাইট ক্লট। সো আমাকে কন্টিনিউয়াস ইরিগেশনে রাখতে হবে, যাতে ক্লট হওয়ার সময় না পায়, যা হবে ব্লিডিং তখনই ওটা ধুয়ে যাবে, বেরিয়ে যাবে, ওখান দিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে? দ্য মোমেন্ট তুমি ওকে জমতে দেবে, ওটা ইট ক্যান ক্লগ দ্য ইউরিন ড্রেনেজ চ্যানেল, ঠিক আছে? ওকে, হ্যাঁ। এবার আমাকে যখন ফলিস কেথেটার বার করতে হবে, তাহলে আমাকে কিভাবে বার করতে হবে? বেলুনটাকে আমাকে, হ্যাঁ, আবার একটা এমটি সিরিজ লাগাতে হবে, দিয়ে টেনে আমি 10 সিসি যা দিয়েছি পুরোটা বার করবো, তারপরে বার করবো। এবার কখনো কখনো কি হয়, এই বাল্বটা ইয়ে হয়, ম্যাল ফাংশন করে, তুমি হয়তো ইনফ্লেট করে দিয়েছো, দেখলে যখন এবার ডিফ্লেট করছো কিছুতেই ফ্লুইড আসছে না, তাহলে কি করবে?
ডিফ্লেক্ট করার সময় ফ্লুইড আসছে না। নর্মালি তো ফ্লুইড আসে, 99.99% ক্ষেত্রে তাই হয়। হ্যাঁ, তুমি যখন ফলিস ক্ষেত্রে বার করবে এই সাইড চ্যানেলে, এই যে বেলুন চ্যানেল যেটা আর কি, এইখানে একটা সিরিঞ্জ লাগালে দিয়ে টানলেই তুমি দেখবে ফ্লুইডটা বেরিয়ে এলো, তারপরে বাল্বটা ডিফ্লেক্ট হয়ে গেছে, এবার ক্যাথেটারে টানলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার ধরো 0.1% ক্ষেত্রে এরকম হয়, আমাদেরও এক দুবার হয়েছে এরকম, আসছে না, ম্যাল ফাংশন করছে, ফ্লুইড আসছে না, বাল্ব তো তাহলে রয়ে গেল উইথ 10 cc অফ ফ্লুইড। তাহলে কি হবে, হাউ ডু টেক ইট আউট? হ্যাঁ হ্যাঁ, কি সার্জারি করবে? হ্যাঁ হ্যাঁ, কোথায় ফ্লুইড দেবে? বেলুনে, তারপরে 30 cc সাইজ, 10 cc দিয়ে আছো, এবার বলো আরো 20 হলো। হ্যাঁ তো 20 হলো, আরো 30 দিলে 30 একদম ম্যাক্সিমাম, তারপরে বেরোবে কি করে? 30 হলো তো, তারপরে 30 হলো, 35 করে 40 করে দেবে, তাহলে ফেটে যায় ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওটা বেরিয়ে আসবে ঠিকই, কিন্তু এই যে ফেটে যায় গেল, তার যে টুকরো যে ব্লাডারে হয়ে যাবে সেটা কি হবে? না, ম্যাল ফাংশন করছে, বেরোচ্ছে না, ইটস এ ম্যাল ফাংশন, ক্লিয়ার কাট ম্যাল ফাংশন। ও একটা জিনিস বলেছে যে আমি আরো দিয়ে দেবো, 30-এর বেশি দিলে নিশ্চয়ই বেলুন ফেটে যাবে, কিন্তু বেলুন ফাটলে কিভাবে ফাটবে ওকে বলে ফাটবে না, সো একটা দুটো টুকরো ব্লাডারের মধ্যে রয়েই যাবে। এবার সেটা কি করে বার করবে তাহলে? না, নিজে থেকেই করে দেবে, ওটা তো স্টোন হবে, ব্লাডার স্টোন হবে, কিভাবে ফাটবে, ছোট টুকরো হবে বড় টুকরো হবে, হু নোজ, তাই না? তুমি একটা বেলুন যখন ফাটবে তোমার, তুমি কি জানো যে কি এক্স্যাক্টলি কিভাবে ফাটবে, কটা টুকরো হয়ে ফাটবে? ইউ ডোন্ট নো। তাহলে একটাই উপায়, তাহলে তোমাকে ওটা রেডিওলজিতে যেতে হবে, আল্ট্রাসাউন্ড করে তোমাকে ওটার যে বাল্ব যেটাকে, ওটাকে লোকেট করতে হবে। হ্যাঁ, এবার ক্যাথেটারটা টেনে ধরলে, এরকম করে টেনে ধরলে তাহলে কি ব্লাডারটা যদি ব্লাডার লেকে গিয়ে আটকাবে, এবার তোমাকে এখান থেকে ইউএসজি করে তোমাকে ওটা লোকেট করতে হবে ব্লাডারটা কোথায় আছে। এবার একটা লং নিডল দিয়ে, স্পার্ম নিডল বা কিছু নিডল দিয়ে ওইটাকে ফাটাতে হবে। এবার ওই ফাটাটা কি হবে, ওটা তো একটা পিন পয়েন্ট ফাটা, ফট করে ফাটা না ওর মতো, হ্যাঁ, পিন পয়েন্ট ফাটা। ঠিক আছে, তাহলে ওটা আস্তে আস্তে জলটা বেরিয়ে যাবে। হ্যাঁ, জলটা ওখান দিয়ে মানে পাংচার করে জলটাকে বার করতে হবে। কিন্তু তুমি যদি জল বেশি দিয়ে ফাটো, ফট করে যদি ফাটে, তাহলে তো ইউ ডোন্ট নো কি কটা টুকরো কোথায় হয়ে যাবে, দিয়ে লং কজ ব্লাডার স্টোন। ঠিক আছে, সো দ্যাটস দ্য ওয়ে টেকিং ইট আউট। ঠিক আছে, এগুলো স্টেরিলাইজেশন করে কি করে এগুলো? হ্যাঁ, এগুলো আসলে অলমোস্ট মানে আগে থেকে এগুলো সব মানে প্রি প্যাক হয়ে আসে, প্রি স্টেরিল হয়ে আসে, ইউ ডোন্ট হ্যাভ টু স্টেরাইল ইট। সিঙ্গেল ইউজ, অ্যাবসলিউটলি সিঙ্গেল, সব স্টেরিলাইজড হয়ে আসে যখন ম্যানুফ্যাকচার হয়, একদম একদম স্টেরিলাইজড হয়ে আসবে। ভেরি গুড, ফাইন। এই হলো কি আমার ক্যাথেটারাইজেশন। আর কিছু কোয়েশ্চেন ক্যাথেটার থেকে? সো নরমালি এগুলোই জিজ্ঞেস করে কিভাবে, হ্যাঁ, কি করে বার করবে, কি করে ঢোকাবে, কি কি দিয়ে কখন করবে, ঠিক আছে, সাইজ কেন এরকম হবে, ছোট কেন হবে না, বড় কেন হবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তাহলে পরপর এরকম, তাহলে এরপরে এনজি, এরপরে সুপারোনিক সিস্টোস্টমি, ট্র্যাকিওস্টমি, হ্যাঁ, এইগুলো আগে ডিসকাস করে নিই। ছোট ছোট প্রসিডিউর গুলো, ভেনিসেকশন, কি করে ভেনিসেকশন করে, হ্যাঁ, এইগুলো তো জিজ্ঞেস করবে আর কি। হ্যাঁ, ও মস্কি ভাইবা ওইসব ইনস্ট্রুমেন্ট ওদের ওইভাবে জিজ্ঞেস করে না, ওখানে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এটা হয়ে গেলে তারপরে আমরা অন্য ইনস্ট্রুমেন্টস গুলো করবো আর কি। একটা করে যেদিন ইনস্ট্রুমেন্টস করবো, একটা করে অপারেটিভ স্টেপস আমরা ডিসকাস করে নেবো তাহলে, অপারেটিভ স্টেপস। ঠিক আছে, আর আর কি কোয়েশ্চেন? কেউ কিছু কোয়েশ্চেন করো, এনিথিং কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন? হ্যাঁ, আজকে এই থাক তাহলে।